আমার 6 বছরের ভাগ্নে রাজীব কালো ঘোড়ায় চড়ার খুব শৌখিন ছিল। আমার ঘোড়াটিও কালো ছিল। সে প্রতিদিন বলত, খালা, আপনার ঘোড়ায় কখন চড়ব? আমি তাকে বাচ্চা ভেবে চুপ করিয়ে দিতাম এবং লজ্জায় তাকে কিছু বলতাম না। কিন্তু এক রাত জরুরি অবস্থায় পরিণত হল। ভাগ্নেকে বলতেই সে বলল, খালা, প্রথমে তো কালো ঘোড়া। সেই রাতে আমার হুঁশ উড়ে গেল। যাকে বাচ্চা ভেবে বসেছিলাম সে তো কামালের ঘোড়সওয়ার বের হল। আমি ভাগ্নের মুখ থেকে এমন কথা শুনে হতবাক হয়ে গেলাম। সেই বেমুশকিল 6 বছরের ছেলে আমার কাছে এমন ফরমাইশ করবে আমার গুমানেও ছিল না। আমার ভাগ্নে আমাকে প্রশ্ন বা নজরে দেখছিল। সে আমার কাছ থেকে উত্তর চাইছিল, আর আমি তো তার কথাই বিচলিত হয়ে গিয়েছিলাম। আমি তাকে উপেক্ষা করে কথা বদলে দিলাম এবং শুকরিয়া করলাম যে বাড়িতে আর কেউ তার কথা শুনেনি, নইলে তার ক্ষৈর হতো না। কিন্তু সে দৃষ্টি রাখছিল এবং কিছুদিন পর আবার আমার সামনে সেই একই ফরমাইশ করতে লাগল, খালা, আমার কালো ঘোড়ায় চড়ার সবসময় শখ ছিল। আপনি আমাকে আপনার ঘোড়ায় একবার বসার সুযোগ দিন, আমি আপনাকে খুশি করে দেব। সে তো বাকায়দা মিন্নত করতে লাগল। তার কথায় আমি প্রচণ্ড ঝাঁকি খেলাম। সে বলল, আমি আপনাকে পুরোপুরি খুশি করে দেব। আমার কাছে তার কথাগুলো খুব অদ্ভুত লাগছিল। আমি তাকে আবারও লিহাজ করে বললাম, এর মানে কি? তুমি কতদিন থেকে এসব করছ? আমি কিছুটা ঘাবড়ে প্রশ্ন করলাম। এখন তার বয়সই বা কত ছিল যে সে এমন শখ পোষণ করতে শুরু করল? আমি জানতাম যদি বাড়ির কেউ আজ পায় তাহলে কিয়ামতই ভেঙে পড়বে। কেউ তার শখের কথা জানত না, কারণ সবাই তাকে এখনও বাচ্চা ভাবত এবং আদরত্নে রাখত। এখন তাকে পড়াশোনার দিকেই মন দিতে হবে, আর সে ছিল যে না জানে কোনো রকমের আওয়ারা ছেলেদের সাথে বসতে শুরু করেছিল। যখন সে এমন ফরমাইশ করল, তখন 2 বছর হয়ে গেছে যে আমার মধ্যে এই শখ জন্মেছে এবং আমি আমার এই শখ সবাই থেকে লুকিয়ে বেশ পূরণ করেছি। কিন্তু যেমন আপনার ঘোড়াটি আছে তা কখনো পাইনি। আপনি আমাকে শুধু একবার ইজাজত দিন, আমি ওয়াদা করছি বাড়িতে কেউ জানতে পারবে না। সে রাজদারি রেখে শরারতভাবে চোখ টিপে বলল, আমি লজ্জায় পড়ে গেলাম। আমার দিল জোরে জোরে ধড়ফড় করতে লাগল। তুমি জানো, যদি কখনো বাড়িতে কেউ তোমার এই শখের কথা জানতে পারে তাহলে তোমার ক্ষৈর হবে না। তোমাকে তোমার পড়াশোনার দিকে মন দিতে হবে, এখন তোমার এত বয়স হয়নি। আমি তাকে বড় আদর ও মোহব্বত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তার খালু খুব শক্ত মিজাজের মানুষ ছিলেন। যদি তিনি আজ পেতেন যে তার রাজি ছেলে পড়াশোনা ছেড়ে এসব কাজে লেগেছে, তাহলে তিনি তার উপর হাত উঠাতেও কসুর করতেন না। আপনি আমাকে জবরদস্তি উস্কাচ্ছেন, খালা। আমার ওয়াদা আছে আপনার সাথে, আপনার কালো ঘোড়ায় আমি একবার লাজমি বসব এবং সে সব করে দেখাব যে আপনি সে খুব অসুস্থ। আমার ভাগ্নে আমার অসহায়ত্ব শুনে তার চোখ জ্বলে উঠল। সে সঙ্গে সঙ্গে শর্ত দিয়ে দিল, ঠিক আছে খালা, আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু আগে কালো ঘোড়ায় চড়তে হবে, তারপর অন্য কাজ। সে সুযোগের সদ্ব্যবহার করে বলল। প্রথমে তার শর্ত শুনে আমি তীব্র বিরক্তি অনুভব করেছিলাম, কিন্তু পরে তাকে শিশু ভেবে চুপ থাকলাম এবং কিছু ভেবে তার শর্ত মেনে নিতে বাধ্য হলাম। যদি অন্য কোনো সুযোগ থাকত, আমি একা চলে যেতাম, কিন্তু সন্ধ্যার সময় আমি একা যেতে পারতাম না। যদি এখনও একা যেতাম তাহলে আমার স্বামী পরে রেগে যেত, আর এখন না যাওয়াও সম্ভব ছিল না। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। সে আমাকে নিয়ে বেরিয়ে গেল এবং তার বাড়ি থেকে কিছু দূরে একটি ছোট বাংলোতে নিয়ে গেল। তার আগে নিজের শখ মেটাতে হবে, তারপর আমাকে আমার বোনের বাড়িতে নিয়ে যেতে হবে। আমি ভয় পেয়েছিলাম যে সন্ধ্যার সময় কেউ আমাদের এখানে দেখে ফেললে সমস্যা হবে। আমার ভাগ্নে রাজীব আজ খুব উদ্যমী ছিল। সেই রাতে আমার ভাগ্নের দ্রুত গতি দেখে আমার হুঁশ উড়ে গিয়েছিল। যাকে আমি শিশু ভাবতাম সে আমার চোখ খুলে দিয়েছিল। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার সেই ভাগ্নে তার বাড়িতে থাকত, কিন্তু তখন সে 10ম শ্রেণীতে পড়ত। এখন সে বিশ্ববিদ্যালয় ছিল। সে আমার বোনের খুব প্রিয় ছেলে ছিল। তার জন্য সব সময় বিশেষ যত্ন নেওয়া হতো। আমার স্বামী এবং তার বড় ভাই আমার ছোট ভাগ্নেকে সব কাজ থেকে দূরে রাখত এবং শুধু ইংরেজি শিক্ষা দিত, যাতে সে বড় ডাক্তার হতে পারে। আমার কাছে সে শুধু একটি ভীতু ও লাজুক শিশু মনে হতো। প্রথমে সে আমার সামনে আসতেও সংকোচ বোধ করত। তার লাজুকতা দেখে আমার হাসি পেত এবং সে আমার কাছে আরও সরল মনে হতো। কিন্তু যখন তার সংকোচ কাটল এবং আমাদের মধ্যে কিছু বন্ধুত্ব হল, তখন তার কথা আমাকে অবাক করে দিয়েছিল। তার সব শখ এবং কাজ ছিল বড়দের মতো। পড়াশোনার চেয়ে তার মনোযোগ অন্য কাজে বেশি ছিল। এত ছোট বয়স থেকেই সে পরিবারের মেয়েদের সামনে সব সময় শেখ সাজতে চাইত।
সে সুন্দরও ছিল, তাই সবাই তার দিকে মনোযোগ দিত এবং সে নখরেভাবে চলত। কারণ আমাদের দেশীয় পরিবেশ ছিল, তাই আমার মতে তার বয়স এইসবের জন্য খুব ছোট ছিল। এই বয়সেই তার মেয়েদের সামনে সাজগোজ করা এবং মেয়েদের তাকে পছন্দের চোখে দেখা আমার কাছে খুব অদ্ভুত লাগত। পরে সে আমাকে কিভাবে বলতো, দেখুন আপনার ভাগ্নেকে মেয়েরা লাইনে দাঁড় করায়, সে তার কলার উঁচু করে গর্ব করে বলতো। আমার বিয়ে হয়েছিল বড় বোনের পরে। যখন আমার বিয়ে হয়েছিল তখন বাড়িতে শুধু স্বামী এবং একটি ভাবি ছিল, কিন্তু পরে তারা অন্য কোথাও চলে গিয়েছিল। এখন মাত্র কয়েক মাস হয়েছিল যে আমার ভাগ্নে আমাদের বাড়িতে থাকতে এসেছিল। আমার স্বামী খুব কঠোর স্বভাবের ছিল। যতক্ষণ আমার স্বামী বাড়িতে থাকত, আমার সঙ্গে সঙ্গে আমার ভাগ্নেরও শ্বাস বন্ধ থাকত। যেই সে ডিউটিতে যেত, আমার ভাগ্নে রাজীব আমার মাথায় চড়ে বসত। একদিন সে আমার কাছে খুব অদ্ভুত আবদার করল। সে বল যে সে কালো ঘোড়ায় চড়ার খুব শখের। আমি প্রথমে তার কথা বুঝতে পারিনি এবং শুধু মাথা নেড়েছিলাম, কিন্তু তার পরের কথায় আমি ভয়ানকভাবে থমকে গিয়েছিলাম। সে আমার মাথা নাড়া দেখে বলল, খালা, আপনার ঘোড়াও তো কালো, কখনো আমাকে তার পিঠে চড়ার সুযোগ দিন। আমি তাকে কোনো উত্তর দিইনি এবং এমন ভাব দেখালাম যেন শুনিনি। আমি সেই দিন বুঝতে পেরেছিলাম যে সে প্রায় কালো ঘোড়ার কথা বলত এবং আমাকে দেখত। আমারও কালো ছিল, তাই সে আমাকে আশায় দেখত যে হয়তো আমি তাকে অনুমতি দেব। আমি তখন তার কথা উপেক্ষা করেছিলাম এবং কথা বদলে দিয়েছিলাম। আমি চাইনি যে তার শখ বাড়ির অন্য কারো কানে যায়। আমার ভয় ছিল যে সবাই ভাববে যে কালোর দিকে তার মনোযোগ আমি আকর্ষণ করেছি। আমার বিশ্বাস ছিল যে যদি আমার কঠোর স্বভাবের স্বামীকে এই ব্যাপারে আমার উপর সন্দেহ হয়, তাহলে সে আমাকে মেরে ফেলত যে আমি তার ছোট ভাগ্নেকে নষ্ট করছি। আমি ভেবেছিলাম যে আমার ভাগ্নে আমার উত্তর না পেয়ে চুপ হয়ে যাবে এবং আবার আমার সঙ্গে এমন কথা বলবে না। কিন্তু সে কালো ঘোড়ায় চড়ার খুব শখের লোক হিসেবে প্রমাণিত হল। যখন সুযোগ পেত, সে আমার কাছে মিনতি করতে শুরু করত। আমি তাকে কিছু বোঝাতে চেষ্টা করে হাসি দিয়ে টালবাহানা করতাম। কিছু দিন কেটে গেলে সে জেদ ধরে বসত। দিনরাত আমার চারপাশে ঘুরত এবং আমার কালো ঘোড়ায় চড়ার অনুমতি চাইত। আমি তাকে টালবাহানা করে এবং অজুহাত দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ আমার কালো ঘোড়া খুব নখরেভাবে এবং বদমেজাজি ছিল। যে কেউ তার পিঠে বসত, তাকে মুহূর্তেই নিচে ফেলে দিত। আমার এই ভয় ছিল যে যদি ভাগ্নেকে আঘাত লাগে, তাহলে আমার সর্বনাশ নিশ্চিত। কিন্তু সে টলার নামই নিচ্ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম যে আমি আমার স্বামীকে এটা বলবো, যাতে সে নিজে তার ভাগ্নেকে সামলে নেয়। কিন্তু পরে আমি সংকোচ বোধ করলাম। যদি আমার ভাগ্নে মিথ্যা কথা বলে, তাহলে পুরো বাড়ি আমাকে গালি দিত। এই কারণেই আমি কাউকে বলতে পারিনি। কিছুদিন আমি আমার ভাগ্নের সামনে যেতে পারছিলাম না। তার শখ সময়ের সাথে বেড়েই চলছিল। তার জিদ বাড়তে দেখে আমি ভয় পেতে শুরু করেছিলাম। তারপর একদিন আমার বোনের হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার এই ভাগ্নের প্রয়োজন পড়ল। সে সুযোগটি কাজে লাগিয়ে তার জিদ আমার কাছ থেকে আদায় করে নিল। আমি ভেবেছিলাম সে ছোট, সোয়ার হতে পারবে না এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু আমার ধারণা সে বঙ্গলে গিয়ে ভুল প্রমাণ করেছিল। সে স্পষ্টতই খুব তুখোড় ছিল। তার শখ পূরণ করে যখন সে ফিরল, তখন সে ঘামে ভিজে গিয়েছিল। তার মুখ উচ্ছ্বাসের লালিমায় ডুবে ছিল। ধন্যবাদ খালা, আমি খুব মজা পেয়েছি, সে হাসি মুখে আমাকে দেখে বলল। আর আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে তাকে কোনো উত্তরই দিতে পারিনি। সে এগিয়ে গেলে আমি নিঃশব্দে তার পিছনে চলতে লাগলাম। পথে সে আমাকে সেই ঘোড়াটি নিয়েই কথা বলছিল এবং বলল, আপনি ঠিকই বলেছিলেন খালা, আজ আমি এত ভালো লাগল যে এখন ইচ্ছা করছে প্রতিদিন আমার শখ পূরণ করব। আপনি খালুকে বলবেন না, আমি নিয়মিত আমার শখ পূরণ করব। আপনি আমার সাথে থাকবেন, তাই না? হঠাৎ এমন কথা বলে সে আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিতে লাগল। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। এখন আমি নিশ্চিত ছিলাম, তাকে দেখে বুঝতে পেরেছিলাম যে সে যতটা দক্ষ, তাতে কোনো ক্ষতি হবে না। যখন আমরা মায়ের বাড়ি পৌঁছালাম, তখন অনেক রাত হয়ে গিয়েছিল। আমি আমার ভাগ্নেকে তার বিশ্রামের জন্য ঘর দেখিয়ে দিয়ে নিজে আমার বোনের সাথে বসে গেলাম। আমার ভাগ্নে এতটাই ক্লান্ত ছিল যে বিছানায় পড়েই ঘুমিয়ে পড়ল। সে রাতের খাবারের জন্য উঠল না। বোন ভেবেছিল হয়তো সে পড়াশোনা ইত্যাদি করছিল, তাই ক্লান্ত। কিন্তু আমার মনে পড়ে গেল সেই বঙ্গলে যাওয়ার পরের দৃশ্য, যার কারণে আমার পুরো অস্তিত্ব ক্লান্ত হয়ে গিয়েছিল। আমাদের ফার্ম হাউসের ঘোড়ার আস্তাবলে থাকা নসলি ও উঁচু ঘোড়াগুলোর মধ্যে আমার সেই কালো ঘোড়াটি দাঁড়িয়েছিল। এই ঘোড়াটি আমাকে বিয়ের উপহার হিসেবে আমার দাদু দিয়েছিলেন।
আর যেদিন থেকে আমি বিয়ে করে এসেছি, আমার ভাগ্নের চোখ আমার এই কালো ঘোড়ার উপর আটকে গিয়েছিল। সে আস্তাবলের কাছে গিয়ে জোরে সোরে আমার কালো ঘোড়ার উপর হাত বুলাচ্ছিল। তারপর তাকে খুলে আস্তাবল থেকে বের করে মাঠে নিয়ে গেল এবং তার নাকল পরাতে শুরু করল। আমার ঘোড়ার গতি খুব ভালো ছিল। আমার মতে তার মতো নরম ছেলে ঘোড়ায় চড়তে পারবে না। এই ভেবে আমি তাকে অনুমতি দিতাম না এবং টালবাহানা করতাম। আজও আমি এই ভেবে অনুমতি দিয়েছিলাম যে সে প্রথমত সোয়ার হতে পারবে না, আর যদি পারেও তবু বেশি সময় টিকতে পারবে না। কারণ আমার ঘোড়া খুব কঠোর ও নখরেল ছিল, সে খুব কম কাকেই সোয়ার হতে দিত। কিন্তু আমার ভাগ্নে অত্যন্ত দক্ষতার সাথে তার উপর সোয়ার হয়ে তাকে নিয়ন্ত্রণ করল এবং কোনো দক্ষ ঘোড়সওয়ারের মতো সে মাঠে গোল গোল চক্কর দিয়ে ঘোড়াকে দৌড়াচ্ছিল, ধুলো উড়াচ্ছিল। আমি অবাক হয়ে তাকে দেখছিলাম, বিশ্বাস হচ্ছিল না যে এত ছোট বাচ্চা এত ভালো ঘোড়সওয়ার হতে পারে। আসলে এটি আমাদের খানদানি শখ ছিল এবং আমার সব বোনই ঘোড়সওয়ারিতে দক্ষ ছিল। নিঃসন্দেহে এখনও এই শখ তার রক্তে ছিল। কিন্তু আমার ভয়ও ছিল যে যদি কেউ উপরে পৌঁছে যায় তবে আমার ভালো হতো না। কারণ রাতের বেলায় আমি তাদের ভাগ্নেকে এনে ঘোড়সওয়ারি করাচ্ছিলাম এবং এতে আমার ভালো ক্লাস লাগতে পারত। কতক্ষণ ঘোড়সওয়ারি করার পর আমার ভাগ্নে ফিরে এল, তখন সে ঘামে ভিজে গিয়েছিল। তাকে ঠিকঠাক দেখে আমি অবাক হওয়ার পাশাপাশি স্বস্তিও পেলাম। সে ঘোড়া থেকে নেমে তাকে আস্তাবলে বেঁধে পানি খাওয়াতে লাগল। আমি অবাক হয়ে তাকে দেখতে লাগলাম। আমার বোনের স্বাস্থ্য আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল। পরের দিনই আমরা বাড়ি ফিরে গেলাম। কিন্তু এখনও আমার ভাগ্নে প্রায়ই আমাকে জানিয়ে রাতে বঙ্গলে চলে যায় এবং লুকিয়ে কালো ঘোড়ার সোয়ারির শখ পূরণ করে। আমার ঘোড়াও এখন তাকে চিনতে শুরু করেছে। আমি আমার ভাগ্নের এই শখের রহস্য রেখে দিয়েছি। যখন সে বড় হবে তখন তাকে অনুমতি দেওয়া হতোই। কখনো কখনো আমরা বাচ্চা ভেবে তাদের ইচ্ছাগুলো দমিয়ে দিই। যদিও যদি আমরা একবার অনুমতি দেই, তারা বড়দের চেয়েও বেশি বুদ্ধিমান ও চালাক হয়ে ওঠে। কারণ এই বয়সে সোয়ারি করা প্রত্যেকেরই শখ। যখন তাদের সুযোগ মেলে তারা রেস শেষ না হওয়া পর্যন্ত ঘোড়ায় চড়তে থাকে। তো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটি কেমন লাগল? আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং শেয়ারও করুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিন।